আজ থেকে শুরু হলো বিএনপি সরকারের পথ চলা। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক। ইশরাক নূর রবিসহ মন্ত্রিসভায় জায়গা পেলেন ডজন খানেক তরুণ এমপি। আলোচনায় থেকেও মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বেশ কয়েকজন হেভিওয়েট। মির্জা আব্বাস, গয়েশ্বর, খন্দকার, মোশাররফের বাদ পড়া নিয়ে আলোচনা তুঙ্গে। জামায়াত এনসিপিকে ইঙ্গিত করে মাহফুজ আলমের বিস্ফোরক মন্তব্য। ত্রয়োদশ সংসদকে ভাগবটোয়ারা আখ্যা, জুলাই যোদ্ধাদের নিয়ে আক্ষেপ। বিএনপি সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলেই প্রতিরোধ গড়ে তোলা হবে, শপথ নিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি। ডাক্তার খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন। গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের, চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা শিশির মনিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন এক নজির গড়তে যাচ্ছে সরকার। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন ৩৩ জন নেতা, যাদের মধ্যে ১০ জন সরকারি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আর ২২ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রথমবার এমপি হয়েই প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তারেক রহমান। পরে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। সংসদে সরকারি দলের নেতা এবং সরকার প্রধান হিসেবে তার অভিষেককে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় আসছেন আরও কয়েকজন আলোচিত মুখ। দিনাজপুর ৬ থেকে নির্বাচিত ডাক্তার AZM জাহিদ হোসেন এবং ফেনী ৩ থেকে নির্বাচিত আব্দুল আওয়াল মিন্টুও থাকছেন মন্ত্রিসভায়। সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ৪-এর আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ ৩-এর আফরোজা খানম রীতা ও ঝিনাইদহ ১-এর মোহাম্মদ আসাদুজ্জামানও মন্ত্রী হচ্ছেন। পার্বত্য রাঙ্গামাটির দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম প্রথমবারের মতো এমপি হয়েই মন্ত্রিত্ব পাচ্ছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবেও থাকছে এক ঝাঁক নতুন মুখ। জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসাইন, শামা ওবায়দ ইসলাম, কাইসার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ ইসলাম অমিত প্রথমবার নির্বাচিত হয়েই পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডাক্তার MA মোহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী ও মীর শাহ আলমও প্রতিমন্ত্রিত্ব পাচ্ছেন। নতুন এই মন্ত্রিসভায় নবীন প্রবীণের সমন্বয় থাকলেও প্রথমবার এমপি হয়েই দায়িত্ব পাওয়া নেতাদের উপরেই এখন সবার নজর। কতটা দক্ষতায় তারা সামলাতে পারেন রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব, সেটি এখন দেখার অপেক্ষা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে এই তালিকায় স্থান পাননি দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা, যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়াদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নজরুল ইসলাম খান ও রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার এমপি হয়েই ৩৩ জন নেতা মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। নতুন নেতৃত্ব ও পুরনোদের অনুপস্থিতি, এই দুই মিলিয়ে বিএনপির মন্ত্রী পরিষদে দেখা যাচ্ছে নতুনত্বের স্পষ্ট বার্তা। নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। তিনি আরও লিখেছেন, জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস
করে দিবে PR ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে। আল্লাহ এদেশের জনগণকে রক্ষা করুন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ৪৯ জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়। অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে, জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিরোধ গড়ে তুলব। মঙ্গলবার শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে পারি নাই, সরকারি দল হতে পারি নাই, আফসোস নাই। ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে, এটা অস্বস্তিকর। ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত, এটা সংস্কারের বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না। গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই রিট মামলা আদালতেই মোকাবেলা করা হবে। তিনি বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করা হবে। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হতে পারে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হয়। দেশজুড়ে অনুষ্ঠিত এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল 60.26%। গত 13 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফলের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,65,65,627 জন। নির্বাচনে একচ্ছত্র বিজয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংসদে বিএনপি নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে মঙ্গলবার বেলা 11:15টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার CEC AM নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশীয় বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নতুন আইন প্রণেতাদের সামনে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। সূচি অনুযায়ী বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ায় প্রায় 20 বছর পর পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, এই বিষয়টি আগেই নিশ্চিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভার ধারণা। জামাত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টি NCPর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, ছায়া মন্ত্রিসভা আসলে কি? ছায়া মন্ত্রিসভা হল সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ কাঠামো, যা মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে জনপ্রিয়। এতে প্রধান বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। জামাত নেতা শিশির মনির জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ জানিয়েছেন, সরকারের কার্যক্রমের উপর নজরদারি বা ওয়াচডগ হিসেবে কাজ করাই হবে এই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহৃত হয়। ছায়া মন্ত্রিসভা সরকারের নীতি পর্যবেক্ষণ, সংসদে প্রশ্ন তোলা এবং জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিরোধী দলের রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যম হিসেবেও কাজ করে। বিশ্লেষকরা মনে করেন এটি বিরোধী দলের নেতাকর্মীদের প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক। একই সঙ্গে এটি জনগণের কাছে বিরোধী দলকে কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখানোর একটি হাতিয়ার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও বিশেষজ্ঞরা মনে করেন এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তাদের মতে রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে ক্ষমতাসীন দলগুলোর নীতি ও কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রে এই কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আইনি বাধ্যবাধকতা না থাকার কারণে ছায়া মন্ত্রিসভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার অপেক্ষা আসলেও ছায়া মন্ত্রিসভা গঠিত হয় কিনা, আর হলেও কতটা কার্যকর হয় এই প্রক্রিয়া। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।